দেখুন। নূরের কথা শেষ হওয়ার আগে আদিত্য নূরের দিকে চোখ গরম করে তাকিয়ে রাগী সুরে বলে উঠল, জাস্ট শাট আপ, নট এ ওয়ার্ড। চুপচাপ বসে থাকো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নূর যেটুকু সাহস জুগিয়েছিল আদিত্যের ধমকে তা বানের চলে হেসে যায়। ভয়ে মিনি বিড়ালের মতো গুটি গুটি মেরে বসে আছে। আদিত্য আবার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। অ্যানি নিজের রুমের সবকিছু ভাঙচুর করছে। বারবার শুধু কাল আদিত্যের কোনো অপমানগুলো মনে পড়ছে অ্যানির। ভাঙচুর করছে আর বলছে, তুমি এটা ঠিক করোনি আদি, একদম ঠিক করে নেই। ওই 2 টাকার মেয়ের জন্য আমাকে এভাবে অপমান করলে। ওই নূরকে তো আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। তোমাকেও তো আমার হতেই হবে, যে করেই হোক। অ্যানির বাবা মেয়ের রুম থেকে ভাঙচুরের শব্দ শুনে তড়িঘড়ি করে মেয়ের রুমে আসে। অ্যানিকে এভাবে ভাঙচুর করতে দেখে অ্যানির বাবা অ্যানির হাত ধরে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মামনি, এত রেগে আছো কেন? কেউ কিছু বলেছে? বাপিকে বলো। অ্যানি ওর বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বাপি, আমি আদিত্যকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। আমার আদিত্যকে চাই। প্লিজ বাপি, ওকে আমার করে দাও, প্লিজ প্লিজ। অ্যানির বাবা মুচকি হেসে বলল, ব্যাস এই কথা? তাই এতে রাগারাগির কি আছে? তুই আদিত্যকে ভালোবাসিস, এটা তো অনেক ভালো কথা। তুই চিন্তা করিস না, আমি আজই আদিত্যের বাবার সাথে কথা বলবো তোর আর আদিত্যর বিয়ের ব্যাপারে। আদিত্যের বাবা নিশ্চয়ই আমার কথা ফেলতে পারবে না। অ্যানি খুশি হয়ে বলল, সত্যি বাপি, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ। এখন নিজের মুড ঠিক করো, যাও। অ্যানির বাবা নিচের রুমে এসে আদিত্যের বাবাকে ফোন দিল। আদিত্যের বাবা ধরে বলল, কিরে, কেমন আছিস? অনেকদিন পরে ফোন দিলি। এই তো আছি ভালো। শোন, তোকে একটা দরকারে ফোন দিয়েছি। বল। তারপর অ্যানির বাবা সব কথা খুলে বলল এবং অ্যানি আর আদিত্যের বিয়ের প্রস্তাবও দিল। আদিত্যের বাবা সব শুনে বলল, দেখ, আমার ছেলেমেয়েদের খুশি আমার কাছে সবচেয়ে বড় জিনিস। ওরা যেটাতে খুশি থাকবে আমিও সেটাতেই খুশি। তুই যখন বলছিস, আমি আদির সাথে কথা বলে দেখব। আদি যদি রাজি থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। তবে যদি আদি মানা করে তখন আমিও কিছু করতে পারবো না। অ্যানির বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আদিত্যর সাথে কথা বলে দেখ, তারপর কি বলে আমাকে জানাস। ঠিক আছে। একটা নদীর কিনারায় নির্জন নিরিবিলি জায়গায় বসে আদিত্য গাড়িটা একপাশে করে থামায়। তারপর গাড়ি থেকে বের হয়ে নূরের পাশে সে দরজা খুলে নূরের হাত ধরে গাড়ি থেকে বের করে গাড়ির সাথে চেপে ধরে দাঁড় করায়। আদিত্য নূরের 2 পাশে নিজের 2 হাত গাড়ির উপর রেখে নূরকে 2 হাতের মাঝে আটকে ফেলে। তারপর নূরের দিকে হালকা ঝুঁকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হাত কিরমির করে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমাকে ইগনোর করার? কাল ভার্সিটিতেও আমার সাথে দেখা না করে চলে গেলে। ফোন দিলাম, ফোনও ধরলে। আবার এখনো আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলে। সমস্যাটা কি তোমার? তুমি জানো কাল থেকে কতটা টেনশনে ছিলাম আমি? নূর বেচারি ভয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। একটা ঠোক চিপে মনে একটু সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন, কাল আপনার গার্লফ্রেন্ড। নূর আর বলতে পারল না। তার আগেই আদিত্য একটা রাম ধমক দিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার টু কল হার মাই গার্লফ্রেন্ড। শি ইজ নট মাই গার্লফ্রেন্ড। ইউ হিয়ার মি? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড অর এনিথিং এলস। শি ইজ নাথিং টু মি। আদিত্যের কথা শুনে নূর অবাক হয়ে তাকালো আদিত্যের দিকে। উনি কি সত্যি বলছে? ওই মেয়েটা কি তাহলে ওনার গার্লফ্রেন্ড না? তাহলে কি আমি ওনাকে ফুল বুঝলাম? কিন্তু ওই মেয়েটা যে বলল। নূরের ভাবনার মাঝে আদিত্য আবার বলে উঠল, আর যখন এই অ্যানি তোমাকে এতগুলো কথা বললো তখন কেন তুমি ওর মুখের ওপর জবাব না দিয়ে চুপচাপ চলে এলে? তোমাকে আমি বলেছি না কেউ কিছু বললে আমাকে বলবে? তাহলে কেন আমাকে না বলে চলে গেলে? নাকি আমার উপর তোমার বিশ্বাস ছিল না? আমার চেয়ে বেশি তোমার ওই অ্যানির কথায় বিশ্বাস ছিল? তাই তো আমার কাছে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না। আমি তোমাকে বলেছিলাম না অ্যানি শুধু আমার বাবার বন্ধুর মেয়ে, আর কিছুই না? তারপরও তোমার কাছে আমার চেয়ে ওই মেয়েটা কি বলল সেটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হলো। সত্যি আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে আমি এতদিনে তোমার এতটুকু বিশ্বাসও অর্জন করতে পারিনি। কাল তানি এসে সবকিছু না বললে হয়তো আমি জানতামও না। তুমি জানো কাল কতটা টেনশনে ছিলাম আমি? নূর কি বলবে ভেবে পাচ্ছে না।
মাথা নিচু করে মনে মনে ভাবছি, আমি সত্যি অনেক বড় গাধা। সবকিছু না চিনি ওনাকে ফুল পুছে বসে আছি। এসব ভেবে নূরের খুব খারাপ লাগছে। আদিত্যের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। নূরের চুপ করে থাকা দেখে আদিত্য আবারও একটা ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন? অ্যান্সার মি, ড্যাম ইট। নূর আর সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে অস্পষ্ট স্বরে বলল, সরি, আসলে কাল আমার খুব খারাপ লেগেছিল ওনার কথায়, তাই। আদিত্যের এবার নিজেরই খুব খারাপ লাগছে নূরকে কাঁদতে দেখে। নূরের কান্না যে কিছুতেই ওর সহ্য হয় না। মেয়েটার সাথে মনে হয় একটু বেশি কঠোর বিহেভ করে ফেলেছে ও। নূরের কান্না দেখে আদিত্য কোনো কিছু না ভেবে নিজের 2 হাত দিয়ে নূরের মাথাটা আলতো করে বুকের সাথে চেপে ধরে বলে উঠল, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। এখন কান্না বন্ধ করো প্লিজ। নূরও নিজের অজান্তেই আদিত্যের বুকে মাথা রেখে বুকের শার্ট হাত দিয়ে খামচে ধরে কাঁদতে লাগলো। আদিত্যের বুকে মাথা রেখে নূরের মনে হচ্ছে এটাই যেন পরম সুরক্ষিত আর শান্তির জায়গা। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। একটু পরে ধীরে ধীরে নূরের কান্না থেমে আসে। নূরের হঠাৎ হুঁশ আসে যে ও কোথায়। হুঁশ আসতেই নূর চট করে আদিত্যকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে। এদিক ওদিক তাকিয়ে আমতমতো করে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন যাওয়া উচিত। আদিত্য নূরের ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, ঠিক আছে চলো। তারপর ওরা দুজন আবার গাড়িতে উঠে রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। গাড়ির ভেতরে নূর লজ্জায় আর কোনো কথা বলেনি আদিত্যের সাথে। নূর ক্লাসে যেয়ে তানির পাশে যেয়ে বসে পড়ল। তানি নূরের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, তুই ঠিক আছিস? কাল ওভাবে চলে গেলি, জানিস আমার কত চিন্তা হচ্ছিল। নূর মুচকি এসে বলল, আমি ঠিক আছি, কাল একটু মন খারাপ ছিল, তবে এখন ঠিক আছি। তানি একটু উৎসাহিত হয়ে বলল, তুই জানিস কাল তুই চলে যাওয়ার পর ওখানে কত বড় সিন হলো। জেন কসম, একদম সুপার ডুপার বাম্পার হিট সিন। ইস, তুই মিস করে ফেললি। তুই থাকলে তুইও দেখতে পারতিস। আমি তো আদিত্য ভাইয়ার ফ্যান না, পুরো এসি হয়ে গেছি। নূর প্রকুচকে তাকিয়ে বলল, মানে কি বলছিস তুই? ঠিক করে বল। তারপর তানি নূরকে কালকের সব ঘটনা খুলে বলল। সব শুনে নূর থ হয়ে গেল। আদিত্য আমার জন্য এসব করেছে, আর আমি কিনা ওনার ওপর মিথ্যা রাগ করে বসেছিলাম। নূরের ভাবনার মাঝেই তানি আবার বলল, কাল ওই অ্যানি ফানি কুত্তার নানির যে হাল হয়েছিল, আমার যা খুশি লাগছিল দেখে তোকে কি বোঝাবো। আর একটা কথা জানি, কাল ভাইয়ার কথা শুনে আমি 100% শিওর হয়ে গেছি যে আদিত্য ভাইয়া তোকে অনেক ভালোবেসে ফেলেছে। তানির কথা শুনে নূরের মনের ভেতর খুশির বর্ষা শুরু হয়ে গেল। হাজারো রঙিন প্রজাপতি উড়তে লাগলো। মনে মনেই আওড়াতে লাগলো, উনি আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। নূর খুশিতে যেন হাওয়ায় ভাসতে লাগলো। তানি দুষ্টু হেসে নূরের ঘাড়ে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি ভাইয়ের খেয়ালে? নূর লজ্জা পেয়ে বলল, ধ্যাত, এমন কিছুই নয়। একটু পর তানি একটু সিরিয়াস হয়ে বলল, আচ্ছা শোন, একটা কথা বলার ছিল। কি বল। আসলে আবির বলল কাল আদিত্য ভাইয়ার নাকি জন্মদিন, তাই ওরা সবাই মিলে আদিত্য ভাইয়াদের গাজীপুরে যে ফার্ম হাউস আছে ওখানে যাবে সেলিব্রেট করতে। আদিত্য ভাইয়ার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু আবির আর তাসির দুজনে মিলে রাজি করিয়েছে। ওখানে বাইরে কেউ যাবে না, শুধু ওরা 3 জনই আর আদিত্য ভাইয়ার বোন সানা যাবে। এটা একটা পিকনিকের মতোই হবে আর কি। তো এসব আমাকে বলছিস কেন? বলছি কারণ আবির আমাকেও যেতে বলেছে ওর সাথে, কিন্তু আমার একা যেতে কেমন যেন লাগছে, তাই বলছিলাম যে তুই চল না আমাদের সাথে। আদিত্য ভাইয়েরও অনেক ভালো লাগবে তুই গেলে। নূর চমকে উঠে বলল, আমি? পাগল হয়ে গেছিস তুই? তুই তুই জানিস না আমার বাসার খবর? ছোট মা জানতে পারলে আমার জান কবজ করে ফেলবে। হ্যাঁ জানি তো, তবুও দেখ না, তুই যদি একটু কোনোভাবেই
একটু ম্যানেজ করতে পারিস? আমরা সকালে যে আবার সন্ধ্যার আগেই ফিরে আসব। আর আদিত্য ভাইয়াও নিশ্চয় খুশি হবে তোকে দেখে। নূর একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ওরও ইচ্ছে হচ্ছে আদিত্যের জন্মদিনে ওর পাশে থাকার, কিন্তু ও যে ইচ্ছে করলেও যেতে পারবে না। ছোট মা সেটা কখনো হতে দিবে না। নূর মন খারাপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূর কৃষ্ণচূড়া গাছের দিকে হেঁটে যাচ্ছে আদিত্যের সাথে দেখা করার জন্য। পেছন থেকে দেখতে পেল আদিত্য ব্রেকের ওপর বসে আছে। তানির বলা সেই কথাটা যে আদিত্যকে ভালোবাসে, কথাটা মনে পড়তেই নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক হাসল। কথাটা মনে পড়তেই নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক হাসল। তারপর নিজেকে একটু ঠিক করে আদিত্যের কাছে গেল। আদিত্যের কাছে আসতেই আদিত্য মুচকে এসে নূরকে বসতে বলল। নূর চুপচাপ আদিত্যের পাশে বসে পড়ল। আজ কেন যেন ওর খুব লজ্জা লাগছে। আদিত্য নূরকে কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ আবির, তাসির আর তানি এসে ওখানে হাজির হলো। আদিত্য ওদের দিকে প্রো কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? আবির ক্যাপলা হাসি দিয়ে বলল, ভাই জাস্ট 2 মিনিটস, আমাদের কিছু কথা আছে ভাই, নূরের সাথে, বলেই চলে যাব। আদিত্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, নূরের সাথে কি কথা? আরে বলতে দিলেই তো বলবো। আবির নূরের দিকে তাকিয়ে বলল, আসলে নূর, কাল ভাইয়ের জন্মদিন, তাই আমরা প্ল্যান করেছি কাল আমরা সবাই মিলে আমাদের ফার্ম হাউসে যাব। তাই তোমাকেও বলছি, তুমিও আমাদের সাথে গেলে আমাদের অনেক ভালো লাগতো। তো বলো, তুমি আসবে? নূর কি বলবে ভেবে পাচ্ছে না। ইচ্ছে থাকা সত্ত্বেও হ্যাঁ বলতে পারছে না। নিজের ফ্যামিলি প্রবলেমের কথা এদের কিভাবে বোঝাবে? আদিত্য নূরের ব্যাপারটা বুঝতে পারছে। যদিও নূর আসলে সবচেয়ে বেশি খুশি আদিত্যই হবে, তবু নূরের ফ্যামিলির কথা ওর ভালো করেই জানা আছে। তাই নূরের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা হলে দরকার নেই, ইটস ওকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। নূর কিছু না বলে শুধু একটা ম্লান হাসি দিল। গাড়ির ভেতর বসে আছে নূর। গাড়ি সিগন্যালে এসে দাঁড়িয়ে আছে। মনটা একটু খারাপ করে জানালার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ ওর নজর গেল সামনে থাকা একটা বাইকে। বাইকে একটা ছেলের পেছনে একটা মেয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে তারা স্বামী স্ত্রী, কারণ মেয়েটা শাড়ি পরা, পেছন থেকে ছেলেটার কোমর জড়িয়ে ধরে বসে আছে। কোনো একটা কথা নিয়ে দুজন হাসছে। দেখে মনে হচ্ছে তারা অনেক সুখী। নূরের কাছে ব্যাপারটা অনেক কিউট লাগছে। ওদের দেখে নূর মুচকে হাসছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে নূরকে এমন মুচকে হাসতে দেখে আদিত্যর ভ্রু কুচকে আসলো। তারপর নূরের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। আদিত্য দেখল নূর বাইরে একটা বাইকে বসে থাকা দম্পতির দিকে তাকিয়ে আছে। আদিত্য মনে মনে ভাবল, নূরের কি বাইক পছন্দ? পেছন থেকে হর্নের শব্দে দুজনেরই ধ্যান ভাঙল। আদিত্য সামনে তাকিয়ে দেখল সিগন্যাল গ্রিন হয়ে আছে। তাই ও তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। তারপর নূরকে নামিয়ে দিয়ে আদিত্য চলে গেল। নূর বাসায় ঢুকে দেখল ওর সৎমা রবিনা বেগম আর রবি কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। সামনে কাপড় চোপড় ভরা দুটো লাগেজ দেখা যাচ্ছে। নূরকে আসতে দেখে রবিনা বেগম বলে উঠল, তুই এসে গেছিস? তাহলে শোন, আমি রবিকে নিয়ে আমার বাবার বাড়ি যাচ্ছি। জনি হাসপাতালে ভর্তি, আর বাবাও অনেক অসুস্থ, তাই কিছুদিন ওখানেই থাকবো। নূর মনে মনে ভাবল, এই বদমাসটার আবার কি হলো? যাই হোক, ভালোই হয়েছে, সারা জীবন যেন হসপিটালেই থাকে। নূরের ভাবনার মাঝেই রবিনা বেগম আবার বলে উঠল, রিপা ওর ফ্রেন্ডসদের সাথে ট্যুরে গেছে, তাই বাসায় শুধু তুই থাকবি। বাসার ঠিকঠাক খেয়াল রাখবি, বুঝেছিস? আমি নেই দেখে কোনো কাজের ফাঁকি দিবি না কিন্তু, বলে দিলাম। নূর মাথা ঝাঁকিয়ে বলল, জি ছোট মা, আমি সব কাজ ঠিক করে নিব, তুমি চিন্তা করো না। রবিনা বেগম নিচের পাশটা আনার জন্য রুমে গেল। রবি এই ফাঁকে নূরকে বলল, জানো আপু, শুনেছি ওই জরিকে কারা যেন সেই মারা মেরেছে, একদম হাত পা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কতদিন হলো হাসপাতালে ভর্তি আছে। আমারও তো সেই খুশি লাগছে। ওই জনিকে আমার একদম পছন্দ না।
রবির কথা শুনে নূরেরও মনে অনেক খুশি লাগছে। একটু পরে রবিনা বেগম রবিকে নিয়ে বেরিয়ে গেল। আদিত্যর বাবার রুমের দরজায় এসে নক করল আদিত্য। বিকালে ওর বাবা ফোন করে বাসায় আসতে বলেছে। কোনো দরকারি কথা আছে নাকি, তাই অফিস শেষ করে আদিত্য চলে এসেছে। আদিত্যের বাবা ভেতর থেকে বলল, দরজা খোলাই আছে, ভেতরে এসো। আদিত্য ভেতরে ঢুকে বেডের উপর ওর বাবার পাশে যেয়ে বসল। তারপর ওর বাবার দিকে তাকিয়ে বলল, কেমন আছো বাবা? তোমার শরীর কেমন এখন? আদিত্যের বাবা মুচকি হেসে বলল, আমি ভালো আছি। তা কি যেন বললে? আদিত্যের বাবা একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, একটা কথা বলার ছিল। তো বলো, কি বলবে? আদিত্যের বাবা আদিত্যকে এনির বাবার বলা সব কথা খুলে বলে। তারপর আদিত্যকে জিজ্ঞেস করে, তোমার কি মতামত এ ব্যাপারে? সব শুনে আদিত্যর চরম রাগ হতে লাগলো এনির ওপর। মেয়েটার কোনো লজ্জা নেই নাকি? এত কিছুর পরেও আবার বাবার কাছে বিয়ের কথা বলেছে। আদিত্যর বাবার হাত ধরে নরম স্বরে বলল, তুমি আমার বাবা, তুমি যেটা বলবে আমি চোখ বুজে সেটাই করব। তবে তার আগে তোমাকে একটা কথা জানাতে চাই বাবা। সেটা শোনার পর তুমি যে ফয়সালা করবে আমি সেটাতেই রাজি। আদিত্যের বাবা বলল, কি কথা বলো? বাবা, আমি নূরকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। আদিত্যের বাবা একটু গম্ভীর কণ্ঠে বলল, আমি যদি নূরকে মেনে না নেই? আদিত্য অনেক ভয় পেয়ে গেল ওর বাবার কথায়। সত্যি, যদি বাবা রাজি না হয় তাহলে কি করবে ও? নূরকে ছাড়া কিভাবে বাঁচবে ও? এসব ভেবে আদিত্য করুণ চোখে ওর বাবার দিকে তাকালো। আদিত্যের বাবা হঠাৎ হো হো করে হেসে উঠল। আদিত্য প্রকুচকে তাকালো ওর বাবার দিকে। হাসি থামিয়ে আদিত্যের বাবা বলল, তুমি কি ভেবেছো আমি জানি না? আমি তোমার বাবা, তোমার মুখ থেকেই সব বলে দিতে পারি। আমি তো সেদিনই সব বুঝে গিয়েছিলাম, শুধু তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আদিত্য অবাক হয়ে তাকিয়ে বলল, তার মানে নূরকে তুমি মেনে নিয়েছো? অবশ্যই, আমার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে রে। মেয়েটা সত্যিই অনেক ভালো। আদিত্য খুশি হয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম বাবা তুমি কখনো আমার কথা ফেলবে না। আই লাভ ইউ বাবা। পেছন থেকে সানা এসে দুই গালে হাত রেখে খুশি আর উত্তেজিত হয়ে বলল, সত্যি? ওয়াও ভাইয়া, আই এম সো হ্যাপি। নূর আপু আমার ভাবি হবে, আমার যে কি খুশি লাগছে। বলতে বলতে আদিত্যের পাশে বসে আদিত্যকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। তারপর আবার বলল, আমি তো এখন থেকেই ওকে ভাবি ডাকবো। ওয়াও, কত মজা হবে। আদিত্য তড়িৎ গতিতে বলে উঠল, এই না না, খবরদার, এখনই ওকে ভাবি বলবি না, কারণ আমি এখন ওকে কিছু জানাইনি, তাই এখনই এসব বলা যাবে না। সানা ঘাড় ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আদিত্যের বাবা আদিত্যকে বলল, শোন, তোমাকে আরেকটা কথা বলার ছিল। জি বাবা বলো। আসলে গ্রামে আমাদের জমি জমা নিয়ে একটা ভেজাল হয়েছে, তাই আমাকে একটু গ্রামে যেতে হবে। তোর চাচুকে পাঠাতাম, কিন্তু ও এসব ভালো বুঝবে না, তাই আমাকেই যেতে হবে। হয়তো কিছুদিন থাকাও লাগতে পারে। কিন্তু বাবা তোমার শরীর মাত্রই ঠিক হয়েছে, গ্রামে গিয়ে যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, কিছু হবে না, তুই চিন্তা করিস না। ওখানে দেখাশোনা করার জন্য লোক আছে। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো। কবে যেতে চাচ্ছ? পরশু যাব। ঠিক আছে। সন্ধ্যা 6টা। নূর একটু বই নিয়ে বসেছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। নূর ফোনটা হাতে নিয়ে দেখল তানি কল করেছে। নূর ফোন রিসিভ করে বলল, হ্যালো, হ্যাঁ বল। তানি করুণ সুরে বলল, ইয়ার নূর, তুই কি সত্যিই যাবি না? একটু চেষ্টা করে দেখ না। তুই বললে আমি না হয় তোর ছোট মায়ের সাথে কথা বলে দেখতাম, কোনো মিথ্যা বাহানা দেখিয়ে দিতাম। নূর একটু মুচকি হেসে বলল, তার আর দরকার হবে না। তানি প্রকুচকে বলল, কেন? কারণ ছোট মা বাসায় নেই, সে রবিকে নিয়ে বাবার বাড়ি গেছেন, কদিন নাকি ওখানে থাকবে। তানি খুশিতে লাফিয়ে উঠে বলল, হোয়াট? ওয়াও, এটা তো মেঘ না চাইতেই বৃষ্টি। এখন তো আর কোনো প্রবলেমই নেই, এখন নিশ্চয় তুই যেতে পারবি। নূর একটু আমতামতা করে বলল, কি? কিন্তু এভাবে যাওয়াটা কি ঠিক হবে? আরে ঠিক হবে মানে? আলবাত ঠিক হবে। আমি আর কোনো কথা শুনবো না। তুই যাবি মানে যাবি, অ্যান্ড দ্যাট ফাইনাল। একবার ভাব,
তোকে দেখে আদিত্য কত খুশি হবে। নূর একটু লাজুক হেসে আস্তে করে বলল। ঠিক আছে। তানি খুশি হয়ে বলল, ইয়েস, আই লাভ জানু। আমার যা খুশি লাগছে। আমরা সবাই একসাথে অনেক মজা করব। এখন তাহলে রাখি, বাই। বাই। নূর একটু আমতা আমতা করে বলল। আমি ঠিক আছি, কিছু হয়নি। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, তারপর আবার বলল, তাহলে এত রাতে ফোন দিলে যে, কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ। কি বলবে বলো? নূর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে উঠল, হ্যাপি বার্থডে। আদিত্যের কুঁচকে থাকা প্রচোরা বিস্ময়ে টান টান হয়ে গেল। চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। আদিত্য ঠোঁট কামড়ে হেসে ভাবল মেয়েটা তাহলে ওকে উইশ করার জন্য ফোন দিয়েছে। আদিত্য মুচকি হেসে বলল, ধন্যবাদ। তা আমাকে উইশ করার জন্য কি এত রাত পর্যন্ত জেগেছিলে? না মানে তুমি যে ঘুমকুমারী, এতক্ষণ ঘুমিয়ে তলিয়ে যাওয়ার কথা। নূর লজ্জায় আর কোনো কথা বলতে পারছে না, শুধু আঙুল দিয়ে বিছানার চাদর পেঁচাচ্ছে। আসলেই তো সে আদিত্যকে উইশ করার জন্যই এতক্ষণ না ঘুমিয়ে বসে আছে। আদিত্য বলল, কথা না বললে তাহলে ফোন রেখে দেই নাকি? নূর তড়িঘড়ি করে বলল, শুনুন, একটা কথা বলা ছিল। বলো। আসলে আমি কাল যেতে পারবো। আদিত্য অবাক হয়ে বলল, সরি, কি বললে তুমি? আবার বলবে প্লিজ? আমি কাল আপনাদের সাথে যেতে পারবো। আদিত্যের মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে, ওর বিশ্বাসই হচ্ছে না। নূর সত্যি কাল সারাদিন ওর সাথে থাকবে, ওর জন্মদিনে ওর পাশে থাকবে। আদিত্য কিছু একটা ভেবে নূরকে বলল, তোমার বাসায় কোনো সমস্যা হবে না তো? নূর বলল, আসলে বাসায় কেউ নেই, তাই কোনো সমস্যা হবে না। আদিত্য অনেক খুশি হয়ে গেল। মনে মনে ভাবল, তুমি জানো না তুমি আমাকে কত বড় গিফট দিলে। এটা আমার জন্মদিনের সেরা গিফট হবে নূর পাখি। হঠাৎ আদিত্য প্রকুচকে বলে উঠল, 1 মিনিট, তার মানে তুমি এখন বাসায় একা আছো? নূর আস্তে করে বলল, ভয় করছে? ভয় তো করছেই, কিন্তু কি করব, কিছু করার নেই। ভয় পেও না, আমি আছি তো। আমার সাথে কথা বলতে থাকো, দেখবে আর ভয় পাবে না। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর দুজন টুকটাক করে নানান কথা বলতে লাগলো। কথা বলতে বলতেই নূর একসময় ঘুমিয়ে পড়ল। নূরের কোনো সারা শব্দ না পেয়ে আদিত্য বুঝতে পারল নূর ঘুমিয়ে পড়েছে। নামাজ শেষ করে নূর রান্নাঘরে গিয়ে ফ্রিজে থেকে দুধের প্যাকেট বের করে পানিতে ভিজিয়ে রেখে দিল দুধের গলার জন্য। ততক্ষণে নূর বাসার সব টুকটাক কাজ ছেড়ে নিল। তারপর আবার রান্নাঘরে এসে চুলো একটা পাতিল বসালো। দুধের প্যাকেট ছেড়ে পাতিলের দুধ ঢালল। কতক্ষণ পরে দুধ গরম হয়ে আসলে তার ভেতরে 1 মুঠ পোলার চাল দিয়ে দিল। সেদিন আদিত্য আর মায়ের কথা বলার সময় বলেছিল আদিত্যের মা নাকি প্রতিবার আদিত্যের জন্মদিনে ওর জন্য পায়েস রান্না করে নিজের হাতে খাওয়াতো। সেই কথাটা মনে করে নূরও তাই আদিত্যের জন্য আজ পায়েস রান্না করছে। ও তো আর আদিত্যকে কোনো দামি উপহার দিতে পারবে না, তাই এইটুকু করার চেষ্টা করছে। পায়েস রান্না শেষ হলে একটা বক্সে ঢেলে ফ্রিজে রাখলো ঠান্ডা হওয়ার জন্য। তারপর নূর নিচে রুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। আদিত্য কাল বলেছিল রেডি হয়ে থাকতে, ও এসে নিয়ে যাবে। সকাল 7টা, আদিত্য ঘুমিয়ে আছে। হঠাৎ বিকট একটা শব্দে আদিত্য থরফরিয়ে উঠে বসল। সামনে তাকিয়ে দেখল আবির আর সানা জোকারদের মতো মাথায় কোনো ওয়ালা টুপি, হাতে আর গলায় রং বেরঙের চড়ি আর পালক পেঁচিয়ে রেখেছে। দুজনের হাতে দুটো প্যাপো বাঁশি। দুজন বেডের দুই পাশে উঠে প্যাপো বাঁশি বাজিয়ে চিল্লিয়ে বলছে, হ্যাপি বার্থডে ভাইয়া। আদিত্য চরম বিরক্ত হয়ে বলল, এই থামবি তোরা? কি শুরু করেছিস সকাল সকাল? এভাবে কেউ কাউকে উইশ করে? আর একটু হলে তো আমার কানের পর্দা ফেটে যেত। তোরা কি বড় হবি না কখনো? আল্লাহ, কি কস ভাই? আমি আর সানা কাল সারা রাত ধরে বসে থেকে গুগলে সার্চ দিয়ে এমন একটা ট্রেডিং স্টাইল বের করলাম উইশ করার জন্য, আর তোর পছন্দ হলো না? এটা কোনো কথা? আরে তুই কি বুঝবি এসব লেটেস্টেড ব্রো, টপ লেভেলের ব্যাপার স্যাপার।
আমার মতো ট্যালেন্ট লোকেরাই এসব পারে, বুঝলি? আর কি বড় হবি না? বড় হবি না লাগিয়ে রেখেছিস? আর কত বড় হব? এখন কি বুড়ো হতে হতে ছাদ ভেঙে বেরিয়ে যাব নাকি? আদিত্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হইছে, তোদের ট্যালেন্টের প্রদর্শন করা শেষ। এখন কি গ্র্যান্ড স্যালুট দেবো নাকি? আবির খুশিতে কতকত হওয়ার ভাব ধরে বলল, না না, এসবের আবার কি দরকার? এটা তো আমাদের কর্তব্য, তাই না রে সানা? সানা মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আদিত্য তাতে দাঁত চেপে বলল, তোরা যাবি এখন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আমরা কি এখানে ঘর বাঁধতে এসেছি নাকি? চলছে না। বলেই আবির সানার হাত ধরে চলে যেতে নেয়। দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে বলল, ভাইদা চিপাগলি আমরা বের হব কখন? আর গাড়ি কোনটা নিব? আদিত্য বিছানা থেকে নামতে নামতে বলল, একটু পরে বের হব। আর গাড়ি তোদের যেটা ইচ্ছা সেটা নিয়ে যা, আমি গাড়িতে যাব না। আবির প্রকুচকে বলল, কেন, তুই আবার কিসে যাবি? আমি বাইক নিয়ে যাব। সানা এক্সাইটেড হয়ে বলল। ওয়াও ভাইয়া, তাহলে আমিও তোমার সাথে বাইকে যাব। আদিত্য সানার দিকে তাকিয়ে বলল, না, তুই গাড়িতে করে যা, আমি নূরকে নিয়ে যাব। সানা খুশি হয়ে বলল, তার মানে নূর আপুও যাবে? ওয়াও, তাহলে তো আরো মজা হবে। ইয়ে আমি এক্ষুনি যে রেডি হচ্ছি। বলেই এক ছুটে চলে গেল সানা। আদিত্য আবিরের দিকে তাকিয়ে দেখল আবির ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য প্রকুচকে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে আছিস কেন? আবির দুই হাত উপরে তুলে তালি দিতে দিতে তাচ্ছিল্যের সুরে বলল, বাহ ভাই বাহ, নিজেকে টম ক্রুজ বানিয়ে আমাদের হিরো আলম বানিয়ে দিলি। মানে তুই বাইক নিয়ে স্টাইল মেরে ভাবিকে নিয়ে যাবি, আর আমরা মুরব্বীদের মতো গাড়ি নিয়ে যাব? এটা কেমন বিচার? তুই এত ড্রামা কিভাবে করতে পারিস বলতো? আবির ক্যাপলা হাসি দিয়ে বলল, কি করব ভাই, সবকো আতি নেহি, মেরি জাতি নেহি। হইছে, থাম এখন। আর তোদের ইচ্ছে হলে তোরাও বাইক নিয়ে যা, আমি কি না করেছি নাকি? আবির খুশি হয়ে বলল, দ্যাটস গ্রেট আইডিয়া ব্রো। আমরা তিনজনই বাইক নিয়ে যাব, হেব্বি হবে। আমি এখনই তাসিরকে বলছি। ঠিক আছে। নূর রেডি হয়ে গলির মাথায় এসে দাঁড়িয়ে আছে আদিত্যের জন্য। আদিত্য ফোন করে জানিয়েছে ও আসছে, তাই নূর ওর জন্য অপেক্ষা করছে। হঠাৎ একটা বাইক এসে নূরের সামনে ব্রেক করল। নূর একটু ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। একটু পরে বাইকে থাকা লোকটা মাথার হেলমেট খুলতেই নূর অবাক হয়ে গেল। এটা তো আদিত্য। নূর হা হয়ে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্য একটা ব্ল্যাক কালারের ডেনিম স্কিন টাইট প্যান্ট পরেছে, গায়ে হোয়াইট টি শার্টের ওপর মেরুন কালারের লেদার জ্যাকেট, চোখে ব্লু সানগ্লাস। সব মিলিয়ে আদিত্যকে কোনো হলিউডের হিরোদের মতো লাগছে। আদিত্য হেলমেট খুলে চুলগুলো ঝাঁকিয়ে ঠিক করছে। নূর যেন চোখ ফেরাতেই পারছে না আজ। মনে মনে ভাবছে, উনি এত সুন্দর কেন? একটু কম হলেও তো পারত। আদিত্য নূরের দিকে তাকিয়ে দেখি নূর ওর দিকে হা করে তাকিয়ে আছে। আদিত্য বাঁকা হেসে বলল, সব দেখা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আদিত্যের কথাই নূর থতমত খেয়ে গেল, লজ্জায় চোখ নামিয়ে নিল। তারপর আবার আদিত্যের দিকে তাকিয়ে আমতা করে বলল, আজ হঠাৎ বাইক? এমনি ইচ্ছে হলো তাই। এখন সময় নষ্ট না করে উঠে বসো। নূর একটু অপ্রস্তুত হয়ে বলল, কিন্তু আমি কখনো আগে বাইকে উঠিনি, আমার কেমন যেন ভয় করছে। ভয় কিসের? আমার উপর ভরসা নেই তোমার? নূর মাথা ঝাঁকাল, মানে হ্যাঁ। আদিত্য মুচকে এসে বলল, তাহলে এখন উঠে বসো। নূর দুই পায়ে একদিকে ছড়িয়ে আদিত্যের পেছনে উঠে বসল। আদিত্যর থেকে একটু ফাঁক রেখেই এক হাত দিয়ে বাইকের পেছনের অংশ শক্ত করে ধরে বসল নূর। আদিত্য বলল, ঠিক করে আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি, সমস্যা নেই। আদিত্য আর কিছু না বলে বাইক স্টার্ট দিল। বাইক সামনে এগোতেই নূর নিজের ব্যালেন্স রাখতে না পেরে আদিত্যের পিঠের উপর ঘেঁষে পড়ল। নূরের হাত যেন পড়ল আদিত্যের কোমরে, আর মুখ চেয়ে পড়ল আদিত্যের ঘাড়ে। আদিত্য একটু জোরে বলল, দেখেছো, এই জন্যই বলেছিলাম আমাকে ধরে বসো, না হলে ব্যালেন্স রাখতে পারবে না। যেহেতু প্রথম বাইকে উঠেছো তাই ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে পারো, তাই বলছি আমাকে ভালো করে ধরে বসো। নূর কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে আদিত্যকে ধরতে লজ্জাও করছে, আবার পড়ে যাওয়ারও ভয় করছে। বর্তমানে পড়ে যাওয়ার ভয়টাই বেশি। তাই নূর আর কিছু না ভেবে আদিত্যর কোমরে হাত দিয়ে ধরে বসে রইল। অনেকক্ষণ পরে বাইক যখন শহরে ছেড়ে আসলো,
অনেকক্ষণ পরে বাইক যখন শহর ছেড়ে আসলো, তখন বাইরের শোষ বাতাসে নূর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। এখন ওর কাছে অনেক ভালো লাগছে। চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে লাগলো। আয়নায় নূরকে দেখে একটা তৃপ্তির হাসি দিল আদিত্য। নূরকে এভাবে দেখে আদিত্যর অনেক ভালো লাগছে। এটাই তো ও চায়। এই মেয়েটার খুশির জন্য ও সব করতে পারবে। নূরের নাক আদিত্যের ঘাড়ের কাছে থাকায় আদিত্যের শরীর থেকে একটা মন মাতানো গ্রান এসে লাগলো নূরের কানে। কেমন পাগল করা নেশা ধরানো গ্রান। নূর চোখ বন্ধ করা অবস্থায় নিচের নাকটা আরেকটু নিচের দিকে নামিয়ে ভালো আদিত্যের শরীরের গ্রান নিতে লাগলো। নূর যেন কোনো মোহে হারিয়ে যাচ্ছে। দুজন এভাবেই দুজনের মোহে হারিয়ে পরিবেশটা উপভোগ করতে করতে যাত্রা করল। নূর অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সামনে। মাত্র এসে পৌঁছেছে ওরা। বাইক থেকে নামার পর থেকে নূর শুধু হা করে সবকিছু দেখছে। মনে মনে ভাবছে, এটা কি ফার্ম হাউস নাকি কোনো রিসর্ট? দোতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাসা, যার চারদিকে কাচের দেয়াল, সামনে বিশাল একটা সুইমিং পুল। পুলের পাশে ছাতা বিশিষ্ট কয়েকটা চেয়ার আছে। বাসার দুই পাশে সারি সারি নানা রকমের গাছগাছালি আর ফুলের বাগান। সত্যি জায়গাটাও অসম্ভব সুন্দর। নূর মুগ্ধ হয়ে দেখছে সবকিছু। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,